অফিস থেকে ফেরার পথে নিয়মমাফিক সবজি বাজার করে ফিরছিল রমিতা। রমিতার হাতে বাজারের ব্যাগ দেখে পাশের ফ্ল্যাটের অনু আন্টি বলল, তোমার বর তো সারাদিন ঘরেই থাকে, একটু বাজারটাও তো করলে পারে, তাহলে তোমার খাটুনিটা একটু কম হয়। রমিতা সাথে সাথে বলল, লেখালেখি নিয়ে খুব ব্যস্ত কাকিমা, তাই আর সময় করে উঠতে পারছে না। তখন অনু কাকিমা মুখ বেঁকিয়ে বললেন, কি এত ব্যস্ত বুঝি না বাপু, তোমাকেও তো 10টা 5টার চাকরি করে ঘরটাও সামলাতে হয়। রমিতা জানে অনু কাকিমা ভুল কিছু বলেননি। সৌভিকের লেখালেখিতে খুব যে একটা রমরমা তা কিন্তু নয়, তবুও সারাক্ষণ খাতা কলমের মধ্যেই মুখ বুজে পড়ে থাকে। ভাবটা এমন যেন উঠে গেলেই তাল কেটে যাবে। রমিতা ভালো একটা সরকারি চাকরি করে বলে সংসারের অভাবটা টের পাওয়া যায় না। অফিস থেকে বাজার, ঘর সামলানো সব কিছুই রমিতার হাতে। রমিতা জানে সৌভিককে জোর করে কোনো কাজের ভার দিলে সেই কাজের 12টা বাজিয়ে তবে ছাড়বে। তাই আজকাল অভিযোগ অনুযোগ করা ছেড়ে দিয়েছে রমিতা। নিজের ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলে ঘরে ঢুকে রমিতা দেখল সমস্ত ঘর ওলট পালট। সোফায় জামাকাপড় ছড়ানো, ডাইনিং টেবিলে এঁটো খাবারের থালা পড়ে রয়েছে। সৌভিকের ঘরে উঁকি মেরে রমিতা দেখল সৌভিক এক মনে লিখেই চলেছে। রমিতার আওয়াজ পেয়ে সৌভিক উঠে এসে বলল, একটু চা করে দেবে রমি, মাথাটা বড্ড ধরেছে। রমিতা চোখ পাকিয়ে একবার তাকাতেই সৌভিক বলল, আমি চা করলে তোমার তো আবার পছন্দ হবে না, তাই ভাবলাম তোমার সাথেই চাটা খাই, চা খেতে খেতে গল্পটাও করা যাবে। কিন্তু রমিতা জানে চাটা বানানো হয়ে গেলেই চায়ের কাপটা হাতে নিয়ে সৌভিক নিজের ঘরে ঢুকে যাবে। এখন এগুলোতেই অভ্যস্ত হয়ে গেছে রমিতা, তাই আর নতুন করে খারাপ লাগে না তার। আজ অফিসের পর একটা পার্টি আছে, তাই খুব সুন্দর একটা শাড়ি পরেছে রমিতা। সৌভিক খাটে বসে পেপার পড়ছিল। রমিতা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে করতে নিজের মনে মনেই বলছিল, লেখা ছাড়া আর কিচ্ছু বোঝে না মানুষটা। আজ একটু অন্যরকম সেজেছি, কোথায় একটু প্রশংসা করবে তা না, পেপার মুখে নিয়ে বসে আছে। রেগে গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে রমিতা বলল, আমি চললাম। সৌভিক বলল, আরে একটু দাঁড়িয়ে যাও। কিন্তু সৌভিকের কথা শেষ হওয়ার আগেই রমিতা বেরিয়ে গেল। রমিতা চলে যাবার পর সৌভিক মনে মনে বলল, রমিটা সত্যিই পাগলি, শাড়ির নিচের পাটটা উল্টো ছিল আর ওইভাবেই বেরিয়ে গেল। এত দূর যাচ্ছে তাই আর পেছনে ডাকলাম না। অফিস পার্টিতে রমিতাকে দেখে দেবায়ন এগিয়ে এসে বলল, আমাকে একটিবারের জন্য একটু পাত্তা দিলে খুব কি ক্ষতি হবে? রমিতা হেসে বলল, না না, পাত্তা না দেওয়ার কি আছে। দেবায়ন হেসে বলল, কতদিন ধরে বলে চলেছি ভালোবাসি, একটুও বোঝো না। হ্যাঁ, দেবায়ন ঠিক এমনটাই, এখনও সিঙ্গেল। সবাইকে বলে মনের মতো কাউকে নাকি খুঁজে পায়নি। দেবায়নের সাথে প্রেম করার জন্য অফিসে মেয়েদের মধ্যে রীতিমতো লড়াই লেগে যায়, কিন্তু দেবায়নের চোখ শুধু রমিতার দিকেই। রমিতা কত বলে পরস্ত্রীর দিকে তাকাতে নেই, তখন দেবায়ন বলে পরস্ত্রী যদি রমিতা বাসু হয় তাহলেও নাকি 1000বার তাকাবে। সত্যি পাগল ছেলেটা। দেবায়নের সাথে কথা বলতে বলতে রমিতার মনে হলো সৌভিক প্রেসারের ওষুধটা খেয়েছে কিনা জানা হয়নি তো। সাথে সাথে ফোন করে খবর নিল রমিতা। সৌভিক ফোন ধরে বলল, ভাগ্যিস তুমি মনে করালে, নয়তো ভুলেই যেতাম। রমিতা ফোনটা রেখে দেওয়ার আগে বলল, ঘরটা একটু গুছিয়ে রেখো, আমার ফিরতে দেরি হতে পারে, আর খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিও। রমিতা ফোন রাখার পর দেবায়ন বলল, সবার সাথে সাথে নিজের খোঁজ খবরটা নেওয়া হয়তো নাকি? রমিতা বলল, মানে? দেবায়ন হেসে বলল, একদিন সব কিছু একটু ওলট পালট থাকুক না, ক্ষতি কি? বিছানার চাদর আর সোফার কুশনগুলোকে নিজেদের মতো খেলা করতে দাও না। রমিতা হেসে বলল, তাহলে আমি কি করব শুনি? দেবায়ন বলল, এলো চুলে খোপা না করে সুন্দর একটা বেনুনি বাঁধবে, তারপর চোখে হালকা কাজলের ছোঁয়া দিয়ে নিজের পছন্দের গানটা গুনগুন করে গাইবে।
রমিতা হেসে বলল, এক সময় রোজ রেওয়াজে না বসলে মা বকাবকি করতো, আর এখন গুনগুন করার সময়টাও পাই না। কতদিন ভাবি স্কুলগুলোর পাশে দাঁড়ানো আচারের গাড়ি থেকে আলু কাবলি কিনে খাবো। শাল পাতার গন্ধটা বরাবরই আমার খুব প্রিয় ছিল, কিন্তু তারপর মনে হয় এই বুড়ি বয়সে আলু কাবলি খেতে দেখলে সবাই হাসবে যে। দেবায়ন হেসে বলল, সবাই কি ভাববে এইসব ভেবেই তো আমার সাথে প্রেমটাই করলে না। রমিতা হালকা হেসে প্রসঙ্গটা এড়িয়ে গেল, কিন্তু অফিসে সবাই জানে দেবায়ন রমিতার জন্য কতটা পাগল। একবার রমিতার কলিগ মিমি রমিতাকে বলেছিল, তুই দেবায়নের মতো ছেলেকেই ডিজার্ভ করিস। দেবায়ন আর যাই হোক, তোর বর সৌভিকের মতো উদাসীন নয়। পার্টি থেকে বাড়ি ফিরে মায়ের জন্য বড্ড মন কেমন করছিল রমিতার। আজ 11 বছর হলো মা নেই। মা থাকলে হয়তো একটু মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে পারত রমিতা। মায়ের ছবিটা হাতে নিয়ে চোখে জল এলো রমিতার। এই সময় সৌভিক ঘরে ঢুকে বলল, রমি, সর্বনাশ হয়ে গেছে। রমিতা অবাক হয়ে বলল, কি হলো আবার? সৌভিক বলল, এটিএম কার্ডটা পাচ্ছি না। রমিতা বলল, কোথায় রেখেছিলে, মনে নেই? সৌভিক মাথা চুলকোতে চুলকোতে বলল, ঠিক মনে করতে পারছি না। রমিতা মায়ের ছবিটা বিছানায় রেখে সারা ঘর তন্ন তন্ন করে এটিএম কার্ড খোঁজা শুরু করলো। এমন সময় রমিতার ফোনে ওর বোনের ফোন এলো। সৌভিক ফোন ধরায় বিনিতা বলল, দিদিকে ফোনটা দাও। সৌভিক বলল, এখন তোর দিদি আমার এটিএম কার্ড খুঁজতে ব্যস্ত, যদিও বা কার্ডটা আমার পকেটেই আছে। বিনিতা রেগে গিয়ে বলল, আচ্ছা অসভ্য লোক তো তুমি, বেকার আমার দিদিটাকে খাটাচ্ছ। সৌভিক বলল, 3 দিন পর তোদের মায়ের মৃত্যুবার্ষিকী, তুই তো জানিস রমি এই সময়টা কেমন মনমরা হয়ে থাকে। এই তো কিছুক্ষণ আগেই মায়ের ছবি নিয়ে কান্নাকাটি করছিল, তাই তো আমাকে এই নাটকটা করতে হলো, যাতে কষ্টটা কিছুক্ষণের জন্য হলেও কম হয়। রমির মাইন্ডটা ডাইভার্ট করা খুবই প্রয়োজন ছিল। বিনিতা বলল, বাবা, তুমি দিদিকে এত বোঝো, আর দিদি বলে তুমি লেখা ছাড়া আর কিছুই বোঝো না। সৌভিক হেসে বলল, লিখতে আমি ভালোবাসি, কিন্তু যদি রমি আমার পাশে না থাকে আমার কলম দিয়ে কোনো লেখাই বেরোবে না। হ্যাঁ, এটা ঠিক, আমি গুছিয়ে কথা বলতে পারি না, বাজার করতে গেলে সব কিছু ভুলভাল হয়ে যায়, কিন্তু তাই বলে রমির কষ্ট বুঝবো না, সেটা হয় কখনো? প্রায় আধ ঘন্টা পর সৌভিক রমিতাকে আস্তে করে বলল, কার্ডটা খুঁজে পেয়েছি। রমিতা রেগে গিয়ে বলল, কোথায় ছিলে এতক্ষণ তুমি? সেই তখন থেকে চিৎকার করে চলেছি। সৌভিক বলল, বাজার থেকে চিকেন, ডিম আর আলু নিয়ে এসেছি, এগুলো দিয়ে কয়েকদিন চলে যাবে, তোমাকে আর কষ্ট করে বাজার টেনে আনতে হবে না। রমিতা বলল, বাবা, কি ব্যাপার? সৌভিক হেসে বলল, তেমন কিছুই না, আর একটা কথা, তোমাকে এলো চুলের খোপাতেই বড্ড সুন্দর দেখায়, বিনুনিতে কেমন যেন আঁটোসাঁটো লাগে। রমিতা অবাক হয়ে বলল, আমি আবার কখন বিনুনি করলাম? সৌভিক বলল, ফাইনালি করনি, কিন্তু করার চেষ্টা করছিলে। রমিতা মুচকি হেসে বলল, কেউ একজন বলেছে আমাকে বিনুনিতে ভালো লাগবে। সৌভিক বলল, ওটা তোমার মন পাওয়ার জন্য, কিন্তু আমার তো আর সেই ব্যাপার নেই, তোমার মন পাওয়া হয়েই গেছে, তাই তোমাকে খুশি করার চেষ্টা না করে আমি তোমায় সত্যিটাই বলবো। রমিতা বলল, আচ্ছা, তা আর কি সত্যি বলবে শুনি? তখন সৌভিক রমিতার গালে আদর করে বলল, আমার বউটা সারাদিনে আমার ওপর যত বিরক্তি হয় আর রেগে যায়, তার চেয়ে অনেক অনেক বেশি শুধুমাত্র আমায় ভালোবাসে। রমিতা সৌভিককে জড়িয়ে ধরে বলল, কি করব বলো, তোমাকে ছাড়া আর কাউকে মনেই ধরল না যে। সেদিন অফিস থেকে বেরোবার পর রমিতাকে দেবায়ন ফোন করে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। তারপর রমিতার কাছে এসে ব্যাগের ভেতর থেকে শাল পাতায় মোড়া আলু কাবলি বের করে বলল, তোমার জন্য এনেছি। রমিতা বলল, তুমি সত্যি পারো বটে। আলু কাবলি খেতে খেতে রমিতা বলল, কত বছর পর খাচ্ছি জানো? দেবায়ন হেসে বলল, আমার সাথে অনেকটা পথ হাঁটতে ইচ্ছে করে না তোমার? রমিতা বলল,
আমার সাথে কেন হাঁটবে তুমি? কত সুন্দর মেয়েরা তোমার সাথে মাইলের পর মাইল পেরোতে চাইছে। দেবায়ন বলল, তাতে কি, আমি তো তোমার প্রেমে পড়েছি সেই কবের থেকে। আমি জানতেও চাইবো না তোমার স্বামীর কথা, শুধু এটাই জানতে চাই কেন আমার প্রেমে পড়ো না তুমি। রমিতা হেসে বলল, আমার যে প্রেমে পড়া বারণ, ওই যে অগোছলা কুড়ে মানুষটা যার প্রতি আমার এত রাগ, এত বিরক্তি, দুর্ভাগ্যক্রমে তাকেই ভালোবাসি আমি। তুমি হয়তো সৌভিকের থেকে অনেকটাই ভালো, কিন্তু আমার চোখ যে শুধুমাত্র সৌভিককেই খোঁজে সারাক্ষণ। কথা বলতে বলতে রমিতার মোবাইলে সৌভিকের ফোন। সৌভিক বলছে, তাড়াতাড়ি বাড়ি এসো, চিকেন রান্না করতে গিয়ে সব ঘেঁটে হয়ে গেছে। রমিতা দেবায়নকে বলল, সাধেকে বললাম আমার প্রেমে পড়া বারণ, এখন দেখি গিয়ে কি কাণ্ড করে রেখেছে।